ইতিহাসের এই ঘটনা বিশ্বে ঘটে যাওয়া সমস্ত রকমের বর্বরতা ও পৈশাচিক ঘটনাকে হার মানাবে। কারণ যে দেশে এই ঘটনা ঘটেছিল তারা আজ পর্যন্ত বিশ্ববাসীর কাছে নিজের বশ্যতা স্বীকার করেনি। যে অতীতের এই ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। জাপান একটি উন্নত ও প্রগতিশীল দেশ, যে দেশ বর্তমানে টেকনোলজির দিক দিয়ে সব থেকে এগিয়ে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই জাপানি একবার প্রায় 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছিল, যার মধ্যে ছিল 7 থেকে 8 বছরের ছোট ছোট বাচ্চা মেয়ে। আর শুধুমাত্র ধর্ষণই না, শরীরের বিভিন্ন অঙ্গ কেটে দেওয়া, শাস্তি দেওয়া এবং পরে তাদের মেরে ফেলা, জীবন্ত কবর দিয়ে দেওয়া, মানে নৃশংসতার তারা কোনো কিছুই বাকি রাখেনি। কিন্তু এই অমানবিক ঘটনার জন্য তারা আজ পর্যন্ত ক্ষমা চায়নি। তারা বরাবরই চেয়েছিল এই ঘটনাকে বিশ্ববাসীর কাছে আড়ালে রাখতে, কিন্তু পারেনি। বন্ধুরা, আজ যে আমরা সভ্য জাপানকে দেখছি, যারা আজ বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে একটি, তারাই যে অতীতে কতটা নৃশংসতা এবং বর্বরতা ছিল তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এই ঘটনা ইতিহাসের পাতায় কমফোর্ট ওমেন নামে বর্ণনা করা আছে, মানে আরামদায়ক নারী। কি কারণে জাপানি সেনারা 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছিল, কিভাবে নারীদের ওপর অত্যাচার করা হতো, এমনকি ধর্ষণ করার জন্য সেনারা এক বিশেষ ধরনের কুঠির বানিয়েছিল যা কমফোর্ট ক্যাম্প নামে পরিচিত ছিল। এই সম্পূর্ণ পৈশাচিক ঘটনার বিবরণ আলোচনা করব এই ছোট একটি ভিডিওর মাধ্যমে। আর আশা করছি আপনারাও আজ পর্যন্ত এই ঘটনা সম্পর্কে জানেন না, তাই সম্পূর্ণ ঘটনার ইতিহাস জানতে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। 1900 শতাব্দী পর্যন্ত জাপান সারা দুনিয়া থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। তারা খুবই সাধারণ জীবনযাপন করত। কিন্তু 1888 সালে জাপানের সংবিধানে অনেক পরিবর্তন আসে। সে সময় জাপানে ছিল রাজার শাসন। তারা 1888 সালে নিজেদের একটি শক্তিশালী সেনা গঠন করে, যার নাম ছিল ইম্পেরিয়াল আর্মি অফ জাপান। এই সময় ইউরোপের বিভিন্ন দেশ অন্যান্য দেশের ওপর আক্রমণ করতে শুরু করে এবং এই আক্রমণের ফলে তারা অনেক জায়গা নিজেদের দখলে করে নিচ্ছিল। এইসব দেখে জাপান ভয় পাচ্ছিল। এইসব দেশ জাপানকেও না দখলে করে নেয়। এই ভয়ে জাপানিরা নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। 1910 সালে জাপান কোরিয়ার উপর আক্রমণ করে আর তা পরে দখল করে নেয়। আর এখান থেকেই জাপানি সেনাদের নৃশংসতা ও বর্বরতা করা শুরু হয়। কোনো দেশের সাথে যুদ্ধ হলে, যুদ্ধে হেরে গেলে হেরে যাওয়া সৈনিকদের বন্দী করার নিয়ম প্রাচীনকাল থেকেই চলে আসছে। কিন্তু জাপানি সেনারা যুদ্ধে হেরে যাওয়া সৈনিকদের সাথে সাথে মেরে ফেলত। তারা কোরিয়া দখল করার পর এখানে থাকা গ্রামের সাধারণ মানুষদের ওপর অত্যাচার শুরু করে। আর তাদের মেইন টার্গেট ছিল মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা। কারণ সেই সময়ে জাপানি সেনারা মহিলাদের মনোরঞ্জনের বস্তু হিসেবে মনে করত। একটি গ্রামে জাপানি সেনারা যেত এবং মহিলাদের সবার সামনে, এমনকি পরিবারের সামনে প্রকাশ্যে ধর্ষণ করত। আর শুধুমাত্র ধর্ষণই না, কেউ যদি এর বিরোধিতা করত তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হতো, জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু এইভাবে প্রত্যেক দিন প্রতিটি গ্রামে গিয়ে মহিলাদের ওপর অত্যাচার এবং মনোরঞ্জন করতে তাদের সমস্যা হতো। এই কারণে তারা দখল করা দেশগুলিতে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প বা কুঠি বানাতে শুরু করে, যেখানে তারা গ্রাম থেকে, শহর থেকে মেয়েদের ধরে নিয়ে আসতো আর সেই কুঠিতে বন্দি করে রাখত। 1910 সাল থেকে জাপানি সেনারা এইরকম কুঠির বানাতে শুরু করে। আর এই কুঠির গুলোকে তারা বলতো কমফোর্ট ওমেন ক্যাম্প। এই কুঠির গুলির ভেতরে কি কি হতো তা আমি একটু পরে আলোচনা করছি। 1937 সালে জাপান আরো শক্তিশালী হয়। ততদিনে জাপান সাউথ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে আক্রমণ করে এবং সেগুলিকেও জাপানিজ এম্পায়ারে অন্তর্ভুক্ত করে। এই দেশগুলি ছিল মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, বার্মা, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, নিউ গিনি, হংকং, মেকাও এবং ফ্রেঞ্চ ইন্দো চায়না। 1937 সালে জাপান যখন চীনের ন্যানজিং শহরে আক্রমণ করে, তখন একদিনে জাপানি সেনারা প্রায় 80,000 মহিলাকে প্রকাশ্যে ধর্ষণ করেছিল। এরপর থেকে জাপানি সেনাপ্রধান কমান্ডাররা আদেশ দেয় এই রকম কাজ যেন প্রকাশ্যে না করা হয়। আর এখান থেকেই কমফোর্ট ক্যাম্পের চল জাপানে এলাকাগুলিতে আরো প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই যে ম্যাপটি দেখছেন, ম্যাপটিতে যতগুলি লাল ডট করা জায়গা আছে, এই সব জায়গাগুলিতেই ছিল কমফোর্ট ক্যাম্পগুলি। শুরুর দিকে এই কুঠিগুলোতে 14 বছরের উপরে মেয়েদের ধরে নিয়ে আসা হতো। তারপর শুরু হতো বাছাই পর্ব। যেসব মহিলারা বিকলাঙ্গ ছিল বা যাদের শরীরে কোনো রকম রোগ ব্যাধি ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হতো। এরপর বাকি মেয়েদের তারা কুঠিতে বন্দি করে রাখতো। একটি কুঠিতে প্রায় 100 থেকে 200 জন মেয়েদের তারা বন্দি করে রাখতো। মহিলাদের ওপর অত্যাচার ও নারকীয় নির্যাতন শুরু হতো সন্ধ্যের পর থেকে। রাতে এই কুঠিরগুলোতে জাপানি সেনাদের লাইন পড়তো। এক দিনে বা রাতে প্রায় 40 থেকে 50 জন সেনা একের পর এক লাগাতার ধর্ষণ করত। যখন একজন সেনা ভিতরে থাকতো, বাকি সেনারা বাইরে লাইন দিয়ে অপেক্ষা করত। বেশি চিৎকার করলে মুখে কাপড় ঢুকে দেওয়া হতো।
ফলে অনেক সময় দম বন্ধ হয়ে তারা মারা যেত। আর এই কাজে যদি কোনো মেয়ে বাধা দিত তাদেরকে সবার সামনে নিয়ে আসা হতো। এরপর সেই মহিলাকে আরো বেশি প্রকাশ্যে গণধর্ষণ করা হতো এবং শেষে নৃশংসভাবে অত্যাচার করে মেরে ফেলা হতো। তারা এই বন্দি মেয়েদের এতটাই কুনজরে দেখত যে তাদেরকে মারার জন্য বন্দুকের গুলি পর্যন্ত খরচ করত না। প্রতিবাদ করা মেয়েদের সবার সামনে মেরে ফেলা হতো যাতে বাকিরা তাকে দেখে যেন ভয় পায় আর ভবিষ্যতে যেন এরকম প্রতিবাদ করার সাহস না পায়। এই কুঠিগুলোতে বন্দি মেয়েদের ঠিকঠাকভাবে খাবার পর্যন্ত দেওয়া হতো না। কেউ না খেয়ে দিনের পর দিন, আবার কেউ অল্প খেয়েই জাপানি সেনাদের এই নির্যাতন সহ করে যেত। লাগাতার ধর্ষণে যেন কোনো মেয়ে প্রেগনেন্ট না হয়ে যায় এই জন্য তাদেরকে এক বিশেষ ধরনের কেমিক্যাল ইনজেকশন দেওয়া হতো। এই ইনজেকশনগুলি মারাত্মক ক্ষতিকর ছিল। এই ইনজেকশনের ফলে মেয়েরা গর্ভবতী হতো না। লাগাতার ইনজেকশনের প্রভাবে তারা পার্মানেন্টলি গর্ভবতী হওয়ার ক্ষমতা হারাতো। এই ইনজেকশনের সাইড ইফেক্ট এতটাই ছিল যে ইনজেকশন দেওয়ার পর প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, খিদে বেড়ে যাওয়া, এছাড়া শরীরে কিডনি, লিভার নষ্ট হয়ে যেত এবং ইন্টারনাল ব্লিডিং শুরু হতো, যার কারণে অনেকেই এই ইনজেকশনগুলি নিতে চাইতো না। কিন্তু তাদের উপায় কি ছিল? তাদেরকে চেপে ধরে এই ইনজেকশনগুলি দেওয়া হতো। এই কুঠিরগুলোতে নিয়ে আসা বেশিরভাগ মেয়েই ছিল 14 থেকে 18 বছরের পড়াশোনা না জানা গ্রামের মেয়ে। 1937 থেকে 1940 সালের মধ্যে জাপানের দখলে থাকা সমস্ত অঞ্চলগুলিতে প্রাপ্তবয়স্ক মেয়েদের অভাব দেখা দিতে শুরু করে আর এরপর শুরু হয় ছোট শিশুদের ওপর নির্যাতন। তারা এবার 7 থেকে 8 বছরের মেয়েদের ধরে নিয়ে আসতে শুরু করে, কিন্তু তাদের শরীর একজন পূর্ণবয়স্ক মেয়েদের মতো না হওয়ায় জাপানি সেনারা সেই নারকীয় অত্যাচারে আনন্দ পেত না। তখন শুরু হয় এই শিশু শরীরে এক বিশেষ ধরনের কেমিক্যাল ইনজেকশন দেওয়া। ফলে এই ইনজেকশনের প্রভাবে ছোট ছোট মেয়েদের শরীরে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যেত এবং পূর্ণবয়স্ক মেয়েদের মতো সবকিছু হয়ে যেত। আর তারপর শুরু হতো সেই পৈশাচিক নারকীয় অত্যাচার। এই ক্যাম্পের সব মেয়েদেরই একবার করে মেডিকেল চেক আপ করা হতো, তাদের কোনো সংক্রমণ রোগ ব্যাধি আছে কিনা তা দেখার জন্য। আর শুধুমাত্র যে জাপানি সেনারাই ধর্ষণ করত তা নয়, এখানে যারা মেয়েদের মেডিকেল ট্রিটমেন্ট করত তারাও এই কাজে যুক্ত ছিল। আর মেডিকেল চেক আপে যদি কোনো মেয়ের কিছু ধরা পড়তো তাহলে তাকে সাথে সাথেই মেরে ফেলা হতো। আমি আমার এই ছোট প্রতিবেদনে ওই মেয়েদের নরক যন্ত্রণার কথা বর্ণনা করতে পারবো না। ইভেন আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তারাও ইমাজিন করতে পারছেন না যে এরা কিভাবে এত পাশবিক জঘন্য কাজগুলি করত। একজন কোরিয়ান মহিলা লি ইয়ং সু একটি ইন্টারভিউয়ে বলে, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নির্যাতনের শিকার হয়েছি। এই মহিলা কমফোর্ট ওমেন কুঠির ঘরের ছিলেন সর্বকনিষ্ঠ। 16 বছর বয়সে তাকে তুলে নিয়ে আনা হয়েছিল এই কমফোর্ট ওমেন রুমগুলিতে। তিনি তার বন্ধুর সাথে শামুক ধরার জন্য নদীর ধারে গিয়েছিল। তখনই জাপান সেনাবাহিনীর এক সদস্য তাদের দুজনকেই ধরে নিয়ে যায়। প্রথমে তাদের ট্রেনে এবং তারপর নৌকায় করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার সময় শুরু করে দেওয়া হয়েছিল ধর্ষণ করা। তার বর্ণনায় দিনে 10 থেকে 12 জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কের জন্য জোর করা হতো। বিশ্রামের কোনো সুযোগই দেওয়া হতো না, এমনকি পিরিয়ড চলাকালীনও ছাড় দেওয়া হতো না। বৈদ্যুতিক তার দিয়ে মারা হতো, ছুরি দিয়ে আঘাত করা হতো। এইসব নির্যাতনের কথা মাথায় রেখে পরবর্তীতে নিজেকে সঁপে দিতাম তাদের ভক্ষণের জন্য। আজও বহু মহিলা যারা এই ক্যাম্পের বর্বরতার শিকার হয়েছিলেন তারা বেঁচে আছেন, কিন্তু এত বছর কেটে গেলেও সেই ভয়ানক রাতগুলির কথা মনে পড়লেই তারা ভয় পেয়ে যান। একটা অনুমান করে বলা হয় যে প্রায় 3 থেকে 4 লক্ষ মহিলার উপর ধর্ষণ ও অত্যাচার করা হয়েছিল। একজন চাইনিজ মহিলা যার বয়স এখন প্রায় 90 বছরের ঊর্ধ্বে, তাকে 1944 সালে এই কমফোর্ট ক্যাম্প থেকে মুক্ত করা হয়েছিল। তার বর্ণনা অনুযায়ী আমাকে যখন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। একদিন হঠাৎ জাপানি সেনারা আক্রমণ করে তারা আমার সামনেই আমার পরিবারজনকে হত্যা করে এবং আমাকে নিয়ে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আমাকে একটি ঘরে বন্দি করে দেওয়া হয়। এরপর শুরু হয় লাগাতার ধর্ষণ আর অত্যাচার। এই মহিলাদের যে শুধু ধর্ষণ করা হতো তা কিন্তু নয়, জাপানি সেনারা এদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিত, আগুনের ছেঁকা দিত, জীবন্ত অবস্থায় কবর দিয়ে দেওয়া হতো। এছাড়া মূত্রপান করার মতো অমানবিক অত্যাচারও করা হতো। 1937 সাল থেকে 1945 সাল পর্যন্ত কোরিয়ার যে পরিমাণ মহিলার সংখ্যা ছিল তার 4 ভাগের 3 ভাগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কয়েক বছরের মধ্যেই জাপানি সেনাদের হাতে মারা যায়। বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন জাপান পরাজয়ের মুখে ছিল তখন এই কুঠিতে থাকা সমস্ত মেয়েদেরকে বাধ্য করা হয়েছিল আত্মহত্যা
করার জন্য, কারণ যাতে তাদের এই কুকর্মের কোনো প্রমাণ না থাকে। তারপর 1945 সালে জাপানি সেনারা যুদ্ধে হেরে গেলে এই সমস্ত জাপানি সেনাদের কর্মকাণ্ড সারা বিশ্বের কাছে চলে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেসব মহিলা জীবিত অবস্থায় ফিরে এসে এবং এর প্রতিবাদ জানায়, তখন জাপান সরকার এইসব কথা মানতে রাজি তো দূরে থাক, কমফোর্ট ওমেন ক্যাম্প নামে যে কোনো কিছু ছিল তাতেও তারা অস্বীকার করে। তারপর দীর্ঘদিন আন্দোলন ও প্রতিবাদ করার পরেও জাপান সরকার এইসব মিথ্যা বলেই আজও চুপ হয়ে বসে আছে। কিন্তু বন্ধুরা, ইতিহাস কাউকে ক্ষমা করে না। জাপানি সেনাগণ যে এই কুকর্ম করেছিল তার ফলাফল হয়তো ছিল আমেরিকার পারমাণবিক হামলা, যা জাপান সাম্রাজ্যটাকেই শেষ করে দিয়েছিল এবং প্রায় 2 লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।